ব্রাজিল ম্যাচটা জিতেছে জাপানের এগেনস্টে, কিন্তু জেতার পরেও একটা অস্বস্তি মনে হচ্ছে কাজ করছে ব্রাজিল ফ্যানদের ভেতরে। ব্রাজিল যখন ফার্স্ট হাফে তাদের দুর্বলতাগুলো নিয়ে স্ট্রাগল করছিল, ক্যাসেমিরো বয়সের ভারে যখন প্রথম গোলটা আটকাতে পারলো না, দানিলো যখন স্ট্রাগল করছিল, তখন কার্লো আনচেলত্তি কিন্তু সেকেন্ড হাফে সেই ট্যাকটিক্যাল টুইকটা এনে ব্রাজিলকে ন্যারো শেপ থেকে ব্রাজিলকে যখন উইথ এবং উইং প্লে ব্যবহার করানো শুরু করলো, তখনই কিন্তু ব্রাজিল আসলে তার স্বাভাবিক খেলাটা খেলা শুরু করলো। কার্লো আনচেলত্তি যদি না থাকতো, আমার কাছে মনে হয় ব্রাজিল ওই গোলটা খেয়ে অনেক বেশি প্যানিকড হয়ে যেতে পারতো, এবং ফার্স্ট হাফে ব্রাজিলকে প্যানিকড মনে হয়েছে জাপানের কাছে। জার্মানি এই ম্যাচটাতে বাদ পড়ে গেল, মানে একেবারে আনএক্সপেক্টেডলি প্রথম নকআউট ম্যাচেই জার্মানি বাদ পড়ে গেল। সেটা দেখে আসলে ব্রাজিলের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কিনা, যে অ্যাটলিস্ট ওই পর্যন্ত যাওয়া লাগেনি, এক্সট্রা টাইমেও যাওয়া লাগেনি। নার্ভ ক্রাশিং একটা ম্যাচ, স্টপেজ টাইমে গোলের রেকর্ড, ব্রাজিলের জয় জাপানের বিপক্ষে। রাফিনিয়ার অনুপস্থিতিতে পুরো একটা উইং যেন অন্ধ। সেলেসাউদের আরেক ডানায় ভিনিসিয়াস জুনিয়র ব্লকড, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কাজে আসেনি। তারপর হাফ টাইমে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল চেঞ্জ, জাপানের গতিময় কাউন্টার অ্যাটাক, মরক্কোর পর বিশ্বকাপে ওপেন প্লে থেকে ব্রাজিলের আরও একটা গোল হজম। ব্রাজিল যখন এমন স্ট্রাগল করলো, জার্মানি তখন বাদ পড়ে গেল। সেলেসাওরা হয়তো তাতে হাফ ছেড়ে বাঁচলো কিছুক্ষণের জন্য হলেও, কারণ জাপানের বিপক্ষে তাদের ম্যাচটা টাই ব্রেকারে যায়নি, যে পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে জার্মানরা। নার্ভ ধরে রেখে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিল ম্যাচটা জিতেছে জাপানের বিপক্ষে। এই জাপানের বিপক্ষে ম্যাচের আগেই অনেক অ্যানালিস্টদের ধারণা ছিল যে ব্রাজিল হয়তোবা কোনো একটা অঘটনের শিকার হতে পারে, তেমন অনেকটা কনফার্ম করে ফেলেছিল জাপান। সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করবো আজকের খেলাযোগে। আমাদের সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট সুমাইল রাহিক। স্বাগত আপনাকে খেলাযোগে, সেই সাথে শুভ সকাল। ব্রাজিল ম্যাচটা জিতেছে জাপানের এগেনস্টে, কিন্তু জেতার পরেও একটা অস্বস্তি মনে হচ্ছে কাজ করছে ব্রাজিল ফ্যানদের ভেতরে, দলের ভেতরে, যে হয়তোবা আরেকটু ভালোভাবে জেতা উচিত ছিল। বেশ কিছু দুর্বলতা জাপান চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিয়েছে? অবশ্যই, কারণ ব্রাজিল বিশ্বকাপটা যখন শুরু করেছিল এই বছর, এই 2026 বিশ্বকাপের আগে, ফ্যানরা কিন্তু স্মরণকালের সবচাইতে বেশি হতাশাজনক বা নিরাশাজনক একটা সিচুয়েশনে ছিল। কারণ কি? কারণ হচ্ছে ব্রাজিলের আসলে আমি যদি দুর্বলতাগুলো লিস্ট করা শুরু করি, সেই লিস্টটা আসলে এত বড় আর কখনো ছিল না। ফুলব্যাক, মিডফিল্ড, অ্যাটাকের যে কম্বিনেশন, সেই জায়গাগুলোতে যে দুর্বলতাগুলো এক এক করে সবাই দেখিয়ে দিচ্ছিল, অ্যানালিস্টরা এবং ফ্যানদেরও চোখে পড়ছিল, এটা আসলে কাউকে এরকম একটা আশা যোগায় নেই। একমাত্র আশা ছিল যেটা, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি অ্যাজ এ কোচ, সে আসলে হচ্ছে এই ধরনের টিম যাদের আসলে অনেক বেশি উইকনেস, তাদেরকে ভালো রেজাল্ট এনে দিতে সে হচ্ছে খুব এক্সপার্ট। সো গতকালের ম্যাচে আমরা যেটা দেখলাম, যে সেই কার্লো আনচেলত্তি কিন্তু ছিলেন মূল হিরো। ব্রাজিল যখন ফার্স্ট হাফে তাদের দুর্বলতাগুলো নিয়ে স্ট্রাগল করছিল, ক্যাসেমিরো বয়সের ভারে যখন প্রথম গোলটা আটকাতে পারলো না, দানিলো যখন স্ট্রাগল করছিল, তখন কার্লো আনচেলত্তি কিন্তু সেকেন্ড হাফে সেই ট্যাকটিক্যাল টুইকটা এনে ব্রাজিলকে ন্যারো শেপ থেকে ব্রাজিলকে যখন উইথ এবং উইং প্লে ব্যবহার করানো শুরু করলো, তখনই কিন্তু ব্রাজিল আসলে তার স্বাভাবিক খেলাটা খেলা শুরু করলো। স্বাভাবিক খেলা বলতে তার ঐতিহ্যগত যে খেলাটা, সেটা কিন্তু খেলা শুরু করলো। তো আমার মনে হয় যে গতকাল অনেক প্লেয়ারের নামই আমরা বলতে পারবো যে কারা বেশি ইমপ্রেসিভ ছিল, বাট কার্লো আনচেলত্তি যেভাবে ব্রাজিলের লিমিটেশন বুঝে ব্রাজিলকে সেই তাদের সেরা বা চিরচেনা খেলাটা দর্শকদের দেখতে উপহার দিল, সেটাই হচ্ছে আসলে সবচেয়ে আশ্চর্যজনক ছিল। সো ব্রাজিল ফ্যানদের এখন যদি আশার কথা বলেন, তাহলে হচ্ছে সকল নিরাশা দূরে রেখে কার্লো আনচেলত্তি আসলে ব্রাজিলকে সামনে এগিয়ে যেতে কিন্তু আশা দেখাচ্ছে। জি, সেটা তো আছেই, কিন্তু প্রথম হাফে যে বিষয়টা অনেকটা দৃষ্টিকটু লেগেছে, অর্থাৎ পুরো ব্রাজিল টিমের ভেতরে একটা এরকম টেন্ডেন্সি কাজ করছিল যে যে কোনোভাবে হোক বলটা নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে দাও লেফট উইংয়ে, তারপরে ও হয়তো বা বাকি কাজটা করবে, এরকম একটা টেন্ডেন্সি। এবং প্রায় প্রতিটা অ্যাটাকই লেফট উইং ধরে তারা করার চেষ্টা করেছিল, রাইট উইংটা অনেকটা ইনঅ্যাক্টিভ মনে হচ্ছিল। অথচ এর আগের ম্যাচে আমরা দেখেছি যে তরুণ উইঙ্গার একজন রাফিনিয়ার জায়গায় নামিয়ে তাকে খেলানো হয়েছে, বেশ ভালো খেলছিলেন তিনি। কিন্তু ব্রাজিল ফার্স্ট হাফে আসলে জাপানের বিপক্ষে লেফট রাইট উইংটা ব্যবহার করতে চাইছিল না কেন? আসলে আপনি যদি উইংয়ের কথা বলেন, আমি বলবো যে ব্রাজিল ফার্স্ট হাফে উইং প্লেই তেমন ইউজ করার চেষ্টা করেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম গতকাল পরপর দুইবার একই একাদশ নামিয়েছে। সো কেন নামিয়েছে? এর কারণ হচ্ছে
মরক্কোর সাথে প্রথম ম্যাচে যখন ব্রাজিল 1-1 গোলে ড্র করলো, খুব অনেক দুর্বলতা ফুটে উঠেছিল যখন ব্রাজিল 4-2-4 ফরমেশনে দল নামিয়েছিল। এরপর হাইতি এবং স্কটল্যান্ডের সাথে অ্যাঞ্চেলোত্তি যে টোটকাটা পেয়েছিল, সেই টোটকাটা হচ্ছে যে 4-4-2 ডায়মন্ড ফরমেশন, যেই ফরমেশনে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে উইং থেকে ভেতরে চলে এসেছিল ইনসাইড ফরওয়ার্ড হিসেবে, এবং রায়ান যখন রাফিনহার বদলে আসলো, রায়ানকেও কিন্তু অনেকটা ওই ইনসাইড ফরওয়ার্ড হিসেবে অ্যাটাকের সময় ইউজ করার চেষ্টা করা হয়েছিল, এবং সেই জিনিসটা স্কটল্যান্ড ম্যাচে সাফল্য এনে দিয়েছিল। কিন্তু জাপান আসলে এমন একটা দল, তারা 25 জন অ্যানালিস্ট নিয়ে এসেছে এবারের বিশ্বকাপে, জানা গেছে যেটা। সো তারা হচ্ছে ব্রাজিলের ম্যাচগুলো একদম স্ক্রিন বাই স্ক্রিন তারা অ্যানালিসিস করে তারা কিন্তু ব্রাজিলের এই দুর্বলতাগুলোকে ট্যাকেল দেওয়ার জন্যই মাঠে নেমেছিল। এবং ফার্স্ট হাফে যেটা করেছে যে জাপান ব্রাজিলের সকল করিডোর বন্ধ করে দিয়েছিল, এবং ব্রাজিলের যে ন্যারো শেপে খেলার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সরাসরিভাবে বন্ধ করে দিয়েছিল, এবং এই জন্যই ব্রাজিল কিন্তু উইংয়ে হোক বা মিডলে হোক কোথাও কিন্তু স্পেসটা পায়নি। ভিনিসিয়াস জুনিয়র লেফট সেন্টার হাফ স্পেসে ছিল, পুরোপুরি লেফট উইংয়ে ছিল না। এই জন্য ডগলাস সান্তোসও কনফিউজ ছিল লেফট উইং ব্যাকে, যে তাকে বল দেওয়া উচিত কি উচিত না। অনেক সময় আপনি দেখবেন যে ব্রাজিলের একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারের সাথে বাড়ি খাটছে, এরকম 3বার হয়েছিল ফার্স্ট হাফে। কখনো কখনো তারা হতাশায় হাত ছোড়াছুড়ি করতেছিল যে তুমি ওইখানে নাই কেন, তুমি এইখানে কেন। সো জাপান আসলে তাদেরকে সাফোকেট করে রেখেছিল স্পেসের জন্য। সো আসলে উইং হোক বা মিডল, কোথাও কিন্তু ব্রাজিল জায়গা পায়নি। সেকেন্ড হাফে ব্রাজিল আসলে মাঠটা যখন বড় করে খেলা শুরু করলো, ভিনিসিয়াসকে যখন মাঝখান থেকে লেফটে আনা শুরু করলো, তখনই কিন্তু ব্রাজিল স্পেস পাওয়া শুরু করলো। ক্রস যে ট্যাকটিক্সটা, এটাকে অনেকে নেগেটিভ বলে, কিন্তু গতকাল অ্যানচেলত্তি বুঝতে পেরেছিল যে জাপানের বিরুদ্ধে আসলে এই ক্রসিং ট্যাকটিক্সটাই কিন্তু সবচেয়ে কার্যকর। কারণ জাপান হচ্ছে যখন গ্রাউন্ড অ্যাটাকগুলো হয় সেগুলো সে ডিফেন্ড করতে তারা খুব সিদ্ধহস্ত, কিন্তু যখন এরিয়ালে যখন তাদেরকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করা হয়, তারা কিন্তু একটা বা দুইটা কনসিড করার একটা ভালো ঝুঁকিতে থাকে। নিশ্চয়ই একটা হাইট একটা ম্যাটার কিনা, অর্থাৎ আমরা সাবস্টিটিউটগুলোও দেখেছি যে আঞ্চেলত্তি সম্ভবত একটু বেশি হাইটের প্লেয়ারদেরকে সাব করেছেন যখন হচ্ছে ব্রাজিল ক্রসের সিচুয়েশনে গেল, অর্থাৎ সেই ট্যাকটিক্সটা সাজালো। হয়তো সাবস্টিটিউটটাও কি ওইভাবে সাজানো হলো কিনা, যাদেরকে নামিয়ে নেওয়া হলো ঠিক ওই পজিশনের প্লেয়ার তো নামানো হয়নি সাব হিসেবে। আসলে হাইট ইস্যুটা আমি ঠিক বলবো না, কারণ জাপানের প্লেয়ারদের আপনি যদি কাগজে কলমে হাইট দেখেন, সেটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে খুব একটা কম না। কিন্তু আমি বলবো এটা স্কিল ইস্যুস, কারণ জাপানিরা সেট পিসে এখনো তারা ডিফেন্ড করার মতো, মানে কন্টিনিউয়াসলি দাঁতে দাঁত চেপে যে ডিফেন্ড করার ব্যাপারটা, ওইটাতে তারা এখনো ওইভাবে স্কিলফুল বলে আমার কাছে মনে হয়নি ট্যাকটিক্যালি। গতকাল টমিয়াসু, ইতো বা সুগাওয়াসি ওরা ভালো ডিফেন্ড করেছে, বাট যখনই কন্টিনিউয়াসলি ক্রস করা শুরু করলো, তখন তারা তাদের ডিফেন্স ক্র্যাক করা শুরু করলো। ব্রাজিল আসলে সেট পিসের জায়গা থেকে যেটা বলবো, এনদিককে যখন ফার্স্ট হাফের পরপরই নামানো হলো, এনদিকের হাইট কিন্তু খুব একটা বেশি না, বাট এনদিক যেটা করতে পারে, এনদিক খুবই নাছরবান্ধা টাইপের একজন অ্যাটাকার। সে হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্সকে ক্রমাগত বিজি রাখে, এবং সেই বিজিনেসটা আসলে ইউজ করে অন্য আরেকজন অ্যাটাকার। গতকাল যেমন রায়ান এই জিনিসটাকে ইউজ করেছে, এনদিক যখন ডিফেন্ডারদেরকে টেনে সামনে নিয়ে আসছিল, তখন রায়ান এবং পরবর্তীতে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি তারা কিন্তু সেই স্পেসটা যখন ক্রিয়েট হয় সেখানে ঢুকে তারা হচ্ছে বিপদ তৈরি করার চেষ্টা করেছিল, এবং এরকম একটা আক্রমণ থেকেই কিন্তু ব্রাজিল গোল পায়। এনজিক একটা বল উইন করে, সেটা রায়ান হচ্ছে ব্রুনো গিমারেসকে পাস দেয়, এবং সেখানে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি যখন স্পেসে ঢুকে যায়, তখনই কিন্তু ওই গোলটা ব্রাজিলের আসে, উইনিং গোলটা। সো আমার মনে হয় যে ব্রাজিল একদম যেই প্যাটার্নে অ্যাটাক করে জাপানকে নাজেহাল করার সিদ্ধান্ত নিয়েছিল, সেইটা একদম পুরোপুরি পারফেক্টলি এক্সিকিউটেড হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু জাপানের একটা টেন্ডেন্সি আমরা দেখেছি, যেটা এবারের বিশ্বকাপে অনেক লোয়ার এন্ডের দলগুলোর ভেতরেও দেখা গেছে, যে অর্থাৎ তারা যেচে গিয়ে প্রেস করার যে একটা প্রবণতা, সেটা থেকে একেবারেই দূরে ছিল। ব্রাজিল বারবার তাদেরকে উপরে টেনে নিজেদের অর্ধে টেনে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু জাপান নিজেদের সাইডেই বেশি থাকার চেষ্টা করেছে, এবং হঠাৎ একটা দুটো কাউন্টার অ্যাটাক এবং তাদের যে গতি, তাদের যে মূল শক্তি, সেটাকে কাজে লাগিয়েই কিন্তু প্রথম যে গোলটা একমাত্র তারা করেছে ম্যাচের, সেটা তারা পেয়ে গিয়েছে। সেই গতির কাছে কি আসলে ব্রাজিল পরাস্ত হয়েছে? অর্থাৎ জাপানের একটা কাউন্টার অ্যাটাক, তাদের গতির কারণেই কি তারা পুল ব্যাক করতে পারেনি ব্রাজিল তাদের সঙ্গে পাল্লা দিয়ে? বিষয়টা কি এরকম হয়েছে গোল হজম করার ক্ষেত্রে?
অনেকটা সেরকমই। জাপানের আসলে ট্যাকটিক্সটা এরকম। আমি যদি একটু পেছন থেকে আসি, 2018 সালে জাপান বিশ্বকাপে যে ম্যাচটা থেকে বাদ হয়ে গেল, জাপান প্রথমে 2 গোল দিয়ে বেলজিয়ামের কাছে 3 গোল হজম করে কিন্তু বাদ হয়ে গিয়েছিল। এবং ওই ম্যাচে তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, সে হচ্ছে বর্তমান হেড কোচ হাসিমা মোরিয়াসু। সো সে দায়িত্ব নেওয়ার পর দলটাকে এমনভাবে তৈরি করেছে যে জাপান পরবর্তীতে কামব্যাক দেওয়া শুরু করেছে। আমি 3টা রেজাল্টের কথা বলি। একটা হচ্ছে গত বিশ্বকাপে জার্মানির সাথে 1 গোল হজম করে 2 গোল ব্যাক দেয়া, স্পেনের সাথে 1 গোল ফার্স্টে হজম করে 2 গোল ব্যাক দেয়া গত বিশ্বকাপে, এবং গত বছরই ব্রাজিলকেই 2 গোল হজম করে তারা 3 গোল ব্যাক দিয়েছে। এইখানে তাদের, আপনি যদি একটা কমন প্যাটার্ন দেখেন, সেটা হচ্ছে যে তারা কিন্তু প্রথমে প্রেশারটা ইনভাইট করে, এবং প্রেশারটা ইনভাইট করে তারা যখন দলের প্রতিপক্ষের অ্যাটাকের প্যাটার্ন, তারা কোন অবস্থায় আছে সেই কন্ডিশনগুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে হচ্ছে প্রতিপক্ষকে অ্যাটাক করে কাউন্টারে। এবং তাদের কাউন্টারের একটা স্পেশালিটি হচ্ছে যে তারা ছন্নছাড়াভাবে কাউন্টার করে না, তাদের কাউন্টার অ্যাটাকও খুব অর্গানাইজড হয়। আবার তারা কাউন্টার অ্যাটাক থেকে যখন ডিফেন্সে ব্যাক করতে হয় সেটাও খুব অর্গানাইজড এবং তাড়াতাড়ি করতে পারে। গতকাল যেটা হয়েছে, গতকাল তারা সেম প্যাটার্নেই খেলেছে, ব্রাজিলকে অ্যাটাক করতে দিয়েছে, ব্রাজিলকে বল পায় উপরে উঠতে দিয়েছে, যাতে যখনই তারা বলটা উইন করতে পারে তারা একটা কাউন্টারে হিট করতে পারে, এবং সেটাই তারা করে প্রথম গোলটা পেয়েছে। এবং এই গোলটা অনেক ব্রাজিল ফ্যান হচ্ছে 2018 সালে যেই ডি ব্রুইনার যে গোলটার তারা বাদ হয়ে গিয়েছিল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে, ওই গোলটার একটা ডেজা ভু হয়েছিল। সো কার্লো আনচেলত্তি যদি না থাকতো, আমার কাছে মনে হয় ব্রাজিল ওই গোলটা খেয়ে অনেক বেশি প্যানিকড হয়ে যেতে পারতো, এবং ফার্স্ট হাফে ব্রাজিলকে প্যানিকড মনে হয়েছে জাপানের কাছে। জাপান যখন স্পেস দিচ্ছিল না এবং কনস্ট্যান্ট কাউন্টারের থ্রেট দিচ্ছিল একটু পর পর, তখন কিন্তু ওই প্যানিকড জিনিসটাই মনে হচ্ছিল। বাট ফার্স্ট হাফের ড্রেসিং রুমে আই থিঙ্ক সামথিং হ্যাপেন্ড দ্যাট চেঞ্জ দ্য টিমস বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিরিট এন্টায়ারলি। সো এরপর কিন্তু জাপানকে কিছুটা ব্যাকফুটে মনে হয়েছে। জাপানের যে সেকেন্ড হাফে জাপান যেটা করে যে তারা ফার্স্ট হাফে একটু ডিপে বসে থাকে ডিফেন্সে, এবং পরে কিন্তু আস্তে আস্তে প্রতিপক্ষের উপর কাউন্টারের জন্য চেপে বসতে থাকে, কিন্তু গতকাল জাপান ওটা একবারই করতে পারেনি। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, এক্সপেক্টেড গোল গতকাল সেকেন্ড হাফে ব্রাজিলের এক্সপেক্টেড গোল ক্লোজ টু 2 ছিল, আর জাপানের প্রবাবলি ছিল 0.04 সামথিং। সো একেবারেই কোণঠাসা ছিল জাপান। এবং আমার কাছে মনে হয়েছে যে যতই আপনি ব্রাজিলের একের পর এক দুর্বলতার কথা বলেন, বড় ম্যাচে বা এই ধরনের নকআউট ম্যাচে যে স্নায়ুটা থাকার কথা, সেখানেই দিন শেষে জাপান বাদ পড়ে গিয়েছে ব্রাজিলের কাছে নার্ভের ক্ষেত্রে। কিন্তু আমরা যে দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করছি, ব্রাজিল তো আসলে এই বিশ্বকাপে শুধু জাপানের এগেনস্টে জেতার জন্য আসেনি, নিশ্চয়ই একটা টার্গেট নিয়েই তারা এসেছে। এবং কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই তিনি বলেছিলেন যে তারা যে বিশ্বকাপ জিততে চান সেটা বলতেও তারা আসলে কোনো কুণ্ঠাবোধ করেন না, বিশ্বকাপ জেতার জন্যই ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয়। কিন্তু দলের এখন যে অবস্থা, বেশ কিছু ইনজুরি কনসার্ন রয়েছে, কি প্লেয়ারদের অনেকেই ইনজুর্ড, আসলেই আরও বড় প্রতিপক্ষ অপেক্ষা করছে পরের রাউন্ডগুলোতে। সেই জায়গায় আসলে ব্রাজিলের কাছ থেকে এক্সপেকটেশন কি? আপনি নিশ্চয়ই কার্লো আনচেলত্তির উপরেই ফোকাসটা করবেন, যে তিনি আসলে তার উপরেই সব ভরসা থাকছে। অবশ্যই। আমি যদি বড় দলগুলো যখন আসবে, আমি যদি সবচেয়ে বড় দুর্বলতার কথা বলি, তাহলে আমি 2টা দুর্বলতার কথা বলবো। একটা হচ্ছে আমাদের রাইট ব্যাক দানিলো, আর একজন হচ্ছে লুকাস প্যাকেতা। কারণ এদের দুইজনের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে দানিলো আসলে তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছে, এবং সে গতির বিপক্ষে এখন বেশ ভালোই স্ট্রাগল করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সে অ্যাটাকে গতকাল যদিও খুব সাপোর্ট দিয়েছে, বাট পুরো টুর্নামেন্ট আসলে সে কতটা সাপোর্ট দিতে পারবে বাকি ম্যাচগুলোতে যদি ব্রাজিল উত্তীর্ণ হয়, তাহলে আমি সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। আর লুকাস প্যাকেতা গতকাল ইনজুরির কারণে বাইরে চলে গেছে, এবং তার কন্ডিশনটা এখনো জানা যায়নি। বাট প্যাকেতার একটা সমস্যা হচ্ছে যে সে যখন যেসব টিম অনেক প্রেস করে তাদের এগেনস্টে অনেক স্ট্রাগল করে। তো প্যাকেতা যদি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকে, হয়তো ব্রাজিলের জন্য এটা বলা ঠিক না, বাট হয়তো ব্রাজিলের জন্য ভালোও হতে পারে যদি কার্লো এই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারে। এখন কার্লো আনচেলত্তির কথা যদি আসি, কার্লো আনচেলত্তির কাছ থেকে ব্রাজিল ফ্যানদের ভরসা খুঁজতে হবে তার আগে রিয়াল মাদ্রিদের যে চ্যাম্পিয়ন্স লিগের জার্নিগুলো ছিল সেখান থেকে। কারণ রিয়াল মাদ্রিদেরও এরকম রাইট ব্যাক ইস্যু ছিল, লুকাস ভাস্কেজ এবং ফেদেরিক ভালভার্দেকে দিয়ে অনেকটা কার্লো আনচেলত্তি একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছিল। সো ব্রাজিলকে যদি দানিলোকে দিয়ে কার্লো আনচেলত্তি যদি এরকম কিছু একটা চমক দেখাতে পারে, ব্রাজিলের ক্ষেত্রে অবশ্য বিশ্বকাপ জেতাটা চমক বলাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, বাট এই ব্রাজিলের জন্য আসলে এটা খুব একটা বাড়িয়ে বলা হবে না যে এত এত দুর্বলতা মিডফিল্ড এবং ফুলব্যাক। সেই জায়গাটা থেকে আসলে কাগজে কলমে ব্রাজিলের আসলে আশা করাটা খুব কঠিন।
কিন্তু কার্লো আনচেলত্তি আছে বলেই ওই সাহসটা ব্রাজিল দল এবং ব্রাজিল ফ্যান সবাইকে আসলে দেওয়া কথা আর কি। নিঃসন্দেহে আরেকটা বিষয় মনে হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যে যদি ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত চলে যায় তখন তো আসলে আলটিমেটলি কে বড় দল কে ছোট দল সেটা হয়তো বা খুব একটা ডিফারেন্সিয়েট করা যায় না। জার্মানি এই ম্যাচটাতে বাদ পড়ে গেল, মানে একেবারে আনএক্সপেক্টেডলি প্রথম নকআউট ম্যাচেই জার্মানি বাদ পড়ে গেল। সেটা দেখে আসলে ব্রাজিলের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কিনা, যে অ্যাটলিস্ট ওই পর্যন্ত যাওয়া লাগেনি, এক্সট্রা টাইমেও যাওয়া লাগেনি। অবশ্যই, কারণ টাই ব্রেক ব্রাজিলের জন্য একটা দুঃস্বপ্ন গত কয়েক বছর ধরেই। 2019 সালের কোপা আমেরিকাটায় সম্ভবত প্যারাগুয়ের সাথে ব্রাজিল লাস্ট কোনো একটা টাই ব্রেক জিতেছিল, এরপর অলিম্পিকে জিতেছিল একবার, কিন্তু জাতীয় দলে গত বছরের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে তো টাই ব্রেকেই বাদ পড়লো। 2024-এর কোপা আমেরিকাতে উরুগুয়ের সাথেও টাই ব্রেকে বাদ পড়েছিল। সো টাই ব্রেক ব্রাজিলের জন্য একটা আতঙ্কের নাম। এবং আমি যদি আরও অ্যাড করি যে গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গ্যাব্রিয়েল মাগালহায়েস যেভাবে পেনাল্টিটা মিস করলো, সো ব্রাজিলের অনেক খেলোয়াড়েরই আসলে সেই নার্ভ রেখে পেনাল্টি বা পেনাল্টিটা থেকে গোল কনভার্ট করা, এইখানে একটা দুর্বলতা আছে। আবার অ্যালিসন বেকারেরও টাই ব্রেকে শর্ট ফেস করার ক্ষেত্রে একটা দুর্বলতা আছে। তো জাপান আসলে ওইটাই চেষ্টা করছিল, জাপান যখন ব্যাকফুটে ছিল তারা সেকেন্ড হাফে ওটাই চেষ্টা করছিল যে ব্রাজিলকে টাই ব্রেকে নিয়ে তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে নেওয়ার। যদিও জাপানও আসলে টাই ব্রেকে খুব ভালো, তাদের রেকর্ড এটা বলে না, বাট জাপানের কোচ ম্যাচের আগে বলেছিল যে তারা এটা নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করেছে। সম্ভবত ব্রাজিলের এই দুর্বলতাটা ফাইন্ড আউট করেই তারা এই প্রস্তুতিটা নিয়েছিল। কিন্তু ব্রাজিলের আসলে গতকাল আসলেই লাক ভালো যে একদম লাস্ট মোমেন্টে তারা উইনিং গোলটা পেয়েছে। তবে আমি বলবো যে গতকালের যে ম্যাচটা ব্রাজিল যেভাবে ম্যাচটা জিতলো, এটা ব্রাজিলকে অনেক বেশি কনফিডেন্স দিবে। পরবর্তীতে যখন আপনি যদি টাই ব্রেকেও যান তখন সেলফ কনফিডেন্সের ব্যাপারটা আসলে টাই ব্রেকে সবচেয়ে বেশি কাজ করে, এবং ব্রাজিলকে গতকাল এই ম্যাচটা অনেক বেশি সেলফ কনফিডেন্স দিয়েছে। এটা যদি পুরো ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট ব্রাজিলের প্লেয়ারদের উপর ইনজেক্ট করতে পারে তাহলে এটা ব্রাজিলের জন্য খারাপ ছাড়া ভালো হবে। নিঃসন্দেহে দেখা যাক সেটা আসলে কিভাবে কার্লো আনচেলত্তি করেন, এবং বেশ কিছু ইনজুরি কনসার্ন রয়েছে, সেই গ্যাপগুলো আসলে ফিল আপ কিভাবে করেন। রাফিনিয়া ইনজুরিতে, যে কারণে আসলে রাইট উইংয়ের সেই গ্যাপটা আসলে ফিল আপ কীভাবে হবে, পরবর্তীতে রায়ান আসলে কতটা শেষ পর্যন্ত সাপোর্টটা দিয়ে যেতে পারবেন সেটাও আসলে দেখার বিষয়, এবং সেখান থেকে ফুল যে রিদম ব্রাজিলে সেটা আদায় করে নিতে কোচ কতটা পারবেন সেটাও আসলে আমরা দেখতে চাই। সব মিলিয়ে আসলে ব্রাজিল ফ্যানরা অপেক্ষায় রয়েছে যে এই ব্রাজিল দলটা কত দূর যেতে পারে সেটা নিয়ে। সুমাইল রাহিক, অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।